রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। রাজশাহী স্টেশনে ভাঙচুর, ঘটনাস্থলে সেনাবাহিনী। কথা কিন্তু এখনো কোনো প্ল্যাটফর্ম নাম্বারও দেওয়া হয়নি। পেশেন্ট নিয়ে আসছি অনেক দূর থেকে, যদি ট্রেন একান্তই না আসে চরম বিপদের মুখোমুখি হবো আমরা। শ্রমিক নেতার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ। টানা 10 দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদাইয়া মাদ্রাসা শিক্ষকরা, দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। চলছে অমর 21 গ্রন্থমেলার প্রস্তুতি, সাজানো হচ্ছে স্টল আর প্যাভিলিয়ন। মেলা জুড়েই থাকবে জুলাই বিপ্লবের আবহ। বারবার নীতি সুধার বাড়ালেও এখনো চড়া মূল্যস্ফীতি, বাজারে টাকার প্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক, সমন্বিত উদ্যোগের পরামর্শ। যুদ্ধবিরতির পর গাজায় ফিরল 3 লক্ষাধিক ফিলিস্তিনি, আগামী সপ্তাহে হতে পারে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক, বড় ধরনের সামরিক মহড়া ইরানের। এবং ফেডারেশন কাপের লড়াইয়ে আজ মাঠে নামবে বসুন্ধরা কিংস, পরবর্তী রাউন্ডে যেতে হারাতে হবে দুর্বল ঢাকা ওয়ান্ডারার্সকে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দাবি আদায়ে মধ্যরাত থেকে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রেল স্টেশনে আসা যাত্রীদের পড়েছেন চরম ভোগান্তিতে। তাদের দাবি আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। আর রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকরা চাইলে যে কোনো সময় আলোচনায় বসতে চায় সরকার বলে জানিয়েছেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। ফেরত পাবেন ক্রয়কৃত টিকিটের টাকাও। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, দাবি থাকতে পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক। স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ, তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতের মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। আমি জামালপুর যাব, ট্রেন বন্ধ আমি জানি না। হঠাৎ করে আমরা কক্সবাজার ট্যুরে গেছিলাম, এই নেমে আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশনে নেমে বলতেছে ট্রেন বন্ধ, কর্মবিরতি। আসছি তো এখানে হচ্ছে যে 7:30টার দিক দিয়ে আসছি এখানে, সো এখন তো বোধ হয় 8:30 পার হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনের কারণে কোনো প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়েনি কোনো ট্রেন। সারা দেশে ট্রেন যাত্রীরা পড়েছেন অন্তহীন ভোগান্তিতে। রাজশাহী রেল স্টেশনে রেলের স্টাফকে মারধর ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। আর এদিকে আন্দোলন প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত 12টার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সময় অনুযায়ী ট্রেনগুলোতে ওঠেননি চালক, গার্ড ও টিকিট চেকার পদধারী রানিং স্টাফরা। ফলে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। 3/11/2021 সালে সরকারের ব্যয় সংকোচন নীতির নামে আমাদের সে 162 বছরের অধিকারকে ছিনিয়ে নিয়ে গেছে। রেলের যে আইন অনুযায়ী আমরা রেলের শুরু থেকে যে অধিকারগুলো পেয়ে আসছিলাম, এই অধিকারগুলো আমাদের অব্যাহত থাকবে। একই চিত্র রাজশাহী স্টেশনের, ছেড়ে যায়নি কোনো ট্রেন। বগুড়া, লালমনিরহাট ও সিলেট রেল স্টেশনেও আটকা পড়েছেন যাত্রীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বাধ্য হয়ে অনেকে সড়ক পথে গন্তব্যে ছুটছেন।
সান্তাহারে যাওয়ার জন্য টিকিট কাটছি, আসে দেখি যে ট্রেন বন্ধ। 6:20 ট্রেন ছাড়ার কথা, বাট হচ্ছে এখন পর্যন্ত নাকি ট্রেন অফ, কিন্তু আমাদেরকে তো আগে জানানো হয়নি। হঠাৎ করে ট্রেন রাত 11টার সময় আমরা টিকিট কাটেছি। টিকিট কাটার পরে সকালে 6টার সময় ট্রেন যাওয়ার কথা, এখন ট্রেন হইলো বন্ধ। এতগুলা মানুষ তারা যে অন্য ট্রান্সপোর্ট ইউজ করে তাদের ডেস্টিনেশনে যাবে, এটা তাদের পক্ষে সম্ভব না। স্টেশন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাড়ানো হয়েছে, আন্দোলন প্রত্যাহারে আলোচনা চলছে। বাহিনী, জিআরপি, আমাদের পার্শ্ববর্তী থানার পুলিশ এবং সেনাবাহিনী আসার পর আমাদের এখন পরিস্থিতি আমাদের শান্ত। প্রশাসন চেষ্টা করছে যে খুব দ্রুততার মাধ্যমে তাদের সাথে একটা সমাধানে এসে ট্রেন চালানোর বিষয় ইনশাআল্লাহ। রানিং স্টাফদের নানা সুবিধা 2021 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই ধারাবাহিক আন্দোলন করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ নিয়ে আরো খবর জানাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, রেলের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, সেই সাথে যাত্রীদের জনভোগান্তি লাঘবে কোনো ধরনের উদ্যোগ আছে কিনা জানাবেন আমাদের। সোহাগ, সকাল থেকেই কিন্তু যাত্রীরা কমলাপুর রেল স্টেশনে আসছেন, কিন্তু তারা এসে আবার ফেরত যাচ্ছেন। কেউ কেউ টাকা উঠাতে পারছেন, আবার কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে পড়েছেন, আবার কেউ কেউ আবার বিআরটিসি যে সার্ভিস চালু করা হয়েছে সেই সেবাও কিন্তু কেউ কেউ গ্রহণ করছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আশার বাণী আমরা এখনো পাইনি। তবে কিছুক্ষণ আগে রেল উপদেষ্টা ফাউজুল করিম তিনি এসেছিলেন, তিনি গণমাধ্যমে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে এই ধরনের যে আন্দোলন, তিনি যেটি বলতে চাচ্ছিলেন যে এই ধরনের যে আন্দোলন, এই আন্দোলনটি হচ্ছে জনগণকে বা যাত্রীদেরকে পুঁজি করে যে আন্দোলন, এটি খুবই দুঃখজনক বলেও তিনি সেটি প্রকাশ করেছেন। তিনি আরো জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির বেশিরভাগ কিন্তু মানা হয়েছে, আর বাকিগুলো মানার জন্য বা বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে, এমনটাও কিন্তু তিনি বলেছেন। আর আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে রানিং স্টাফদের যেই সেবাগুলো বা তাদের যে বেতন কাঠামো, তাদের যে ভাতা রয়েছে, সেগুলো হচ্ছে 75% অ্যালাউন্সের যে 75% থেকে সেগুলো 100% উন্নত করা হয়েছে। সেই সাথে হচ্ছে তাদের একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে ন্যূনতম 8 ঘন্টা ডিউটি, আর সেই সাথে হচ্ছে 100 মাইল দূরত্বে যাওয়া আর কি, এরকম একটি তাদের একটি নিয়ম রয়েছে। সেটিও কিন্তু শিথিল করা হয়েছে যে তারা এখন থেকে এই সুবিধাটি পাবেন। আর গত 23 তারিখে হচ্ছে এই সুবিধাটি চলমান ছিল, কিন্তু গত 23 তারিখে হচ্ছে এই সুবিধাটি যখন বাতিল করা হয়, তার প্রেক্ষিতেই কিন্তু রানিং স্টাফরা কিন্তু এই আন্দোলনটি ঘোষণা করে। আর গতকাল যে বিজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি দিয়েছে রেল মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় আবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের যে আগের যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেয়া শুরু করেছে। কিন্তু তারপরও এখানকার যে রেলের যে কর্মকর্তা তারা বলছেন যে তারপরও এই ধরনের আন্দোলন জনগণের কতটুকু ক্ষতি করছে বা রেল সেবাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা, এই ধরনের একটি বিষয় কিন্তু থেকেই যাচ্ছে। আর এখন যে রেলে বা কমলাপুর রেলের যে সার্বিক ব্যবস্থা, সেটা হচ্ছে এখন বিআরটিসি যে সেবাটা রয়েছে সেই সেবাটা হচ্ছে যাত্রীরা নিচ্ছেন, আবার কেউ কেউ এসে আবার তাদের অর্থ বা টিকিটের যে টাকা সেগুলো ফেরত নিয়ে নিচ্ছেন আর কি। এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছে চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের রেল স্টেশনের পরিস্থিতি। ধন্যবাদ আরিফ আপনাকে। আপনি যেমন তার ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যারা যাত্রী তাদেরকে ট্রেনের টিকিট নিয়ে কিন্তু বাসে করে যেতে হচ্ছে। বাসে করে নেওয়ার জন্য এখানে রেল কর্তৃপক্ষ তারা এখানে বিআরটিসি বাস ঠিক করে দিয়েছেন। যারা চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছেন তারা বিআরটিসির বাসে করে ট্রেনে যাচ্ছে। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও সতর্ক অবস্থান আছে। একই সাথে আমরা দেখছি বিআরটিসি বাস দেখতে পাচ্ছেন, তো এই বাসে করে তারা ঢাকায় যাওয়ার সুযোগটা করে দিয়েছে। তো একটু দেখানোর চেষ্টা করছি, এখানে যারা যাত্রীরা আছেন তারা বলছেন যে এই যে এখানে রানিং স্টাফদের যে কর্মবিরতি, এই কর্মবিরতিতে
একেবারে কিন্তু অচল হয়ে পড়েছে রেল চলাচল। তো তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যাত্রী যারা আছে তারা বলছেন খুব সমস্যায় পড়েছে। তবে রেল কর্তৃপক্ষ যারা যেতে চাচ্ছে, যারা যেতে পারেনি, তো তারা কিন্তু তাদেরকে কিন্তু রিটার্ন করছে টিকিট। আবার একই সাথে আবার যারা ঢাকায় যেতে যাচ্ছে বাসে করে, তাদেরকে বাসে করে যাওয়ারও সুযোগ করে দিচ্ছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনারা তো টিকিট কেটেছেন রেলের, এখন যাওয়া হচ্ছে, জি জি, সুবিধা হচ্ছে না তো। মনে করেন বাচ্চাদেরকে নিয়ে তো বাসে যাওয়ার একটা রিস্ক। আমাদের ট্রেনে টিকিট কাটছি, এখন এখানে এসে শুনতেছি যে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? তো এগুলো বাচ্চাদেরকে নিয়ে খুব একটা হয়রানি হইতেছে। ওরা যদি আগের থেকে কর্মসূচি দিত তাহলে আমরা জানতে পারতাম, এখানে না আসতাম। আমরা অলংকার থেকে আসছি, ওইখান থেকে বাসে চলে যেতে পারতাম আর কি। কুমিল্লাতে যাব। জি 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 জি, ট্রেনের টিকিট কাটতে বাসে যেতে হচ্ছে আর কি। এখন বুঝতে পেরেছেন, এখানে যারা আছে যাত্রী আছে, আপনার সাথে একটু কোথায় যাবেন? সরাল বিশ্ব আশুগঞ্জ যাবেন? আপনি বনবাড়িয়া নামালে ওখান থেকে গাড়ি অভাব নাই। যাবো ভাইয়া আশুগঞ্জ। না ট্রেন যাচ্ছে না, আমরা জানিও না ট্রেন যে আজকেও। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে রাজশাহীতে মতুজার কাছে। এটা কুমিল্লা বৈরব। করে দূরপাল্লার যারা যাত্রী রয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। যারা আগে টিকিট কেটেছিলেন সেই যাত্রীরা বাস যোগে বা অন্যান্য যানবাহনে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। রানিং স্টাফদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে ভোগান্তিতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা এই বগুড়া রেল স্টেশন থেকে উত্তরের 16 জেলায় যাতায়াত করে। প্রতিদিন 16টি ট্রেন চলাচল করে এই বগুড়া রেলপথ দিয়ে। উত্তরের 16 জেলায় চলাচলের রাস্তা এটাই, এবং সেই যাত্রীরা বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা তারা ভোগান্তিতে বলছেন। অনেকে জানেনই না, বিশেষ করে তারা সকালে এসে যখন জানতে পেরেছেন যে ট্রেন বন্ধ, সেক্ষেত্রে তারা দারুণ ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি যারা বিভিন্ন স্থানে চাকুরিরত রয়েছেন, সেই চাকুরিরতরাও কিন্তু গন্তব্যস্থলে যেতে পারেননি। উত্তরের জেলাগুলোতে নয়, দক্ষিণের জেলাগুলোতেও এখান থেকেই কিন্তু যাতায়াত করে। বগুড়া থেকে সান্তার জংশনে, তারপরে সেখান থেকে তারা খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলাতেই যাতায়াত করে থাকে। তো তারা জানিয়েছেন যে আগে ভাগে যদি জানানো হতো তাহলে হয়তো বা তারা এমন ভোগান্তিতে পড়তো না। আর রেলপথে যেহেতু নিরাপদ এবং ভাড়াও কম, যার কারণে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষরা এই রেলপথের উপরই আস্থা রাখে। তো হঠাৎ করে এইরকম আন্দোলন এবং কর্মবিরতিতে যাওয়ার কারণে সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়ছে। এবং বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সাজু আমাদেরকে জানিয়েছেন যে তারা যারা আজকে এখানে ট্রেনের টিকিট কেটেছেন এবং বিভিন্ন পথে যাতায়াতের চেষ্টা করছেন, তাদের ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং ট্রেন চালু হলেই তারা স্বাভাবিক অবস্থায় আসবে বলে জানতে পেরেছি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব একই খবর জানতে লালমনিরহাটের সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, ধন্যবাদ বাবু। আপনি যেমনটি বগুড়ার কথা বলছেন, আসলে সারা দেশের চিত্র কিন্তু একই। আমি রয়েছি লালমনিরহাট রেল স্টেশনে। আপনি জানেন যে আপনি জানেন যে উত্তরের বিভাগীয় অর্থাৎ রেলওয়ে নগরী হচ্ছে লালমনিরহাট। এখানে আসলে যদি আপনাকে বলি যে সকাল থেকে অসংখ্য যাত্রী এসেছেন এবং তারা ঘুরে গেছেন। অনেকে টিকিটের টাকা ফেরত পেয়েছেন, অনেকে পাননি। অর্থাৎ রেলওয়ের অর্থাৎ রানিং স্টাফদের এই কর্মবিরতিতে কার্যত যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। অসংখ্য যাত্রী যারা এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট প্ল্যাটফর্মে অর্থাৎ ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, কোনো ট্রেনই চলাচল করছে না। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কোথায় যাচ্ছিলেন? ট্রেন না পাওয়ার কারণটা একটু বলবেন, কেন ট্রেন পাননি কোনো জানেন কিনা? আমরা তো জানি না যে ট্রেন নাই। আমরা যাব গাইবান্ধা, কাজে যাচ্ছিলাম এখানে, যে আমরা জানি না আজকে ট্রেন নাই, না জানাতে বের হয়ে যাচ্ছি। এখন যাতায়াতের সমস্যা হয়ে যাচ্ছে।
ধন্যবাদ। একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে তিনি জানেন না, এই অবস্থায় তিনি স্টেশনে এসেছেন এবং তিনি গাইবান্ধা যাবেন। এই চিত্র কিন্তু আসলে লালমনিরহাট স্টেশনের সকাল থেকেই আমাদের চোখে পড়ছে। অসংখ্য যাত্রী আসছেন, ঢাকা যাবেন এবং বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু ট্রেন না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। তাদের যাতায়াতের কিন্তু ব্যাপক কষ্ট হচ্ছে। আপনাকে যদি বলি যে এই বিভাগীয় রেলের বিভাগীয় এই নগরীতে অর্থাৎ গার্ড, টিটি এবং যারা রয়েছেন তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন। তাদের সরকারি সুযোগ সুবিধার অর্থাৎ না পাওয়ার কারণে যে জটিলতা তৈরি হয়েছে, সরকার তা না মানা পর্যন্ত কিন্তু তাদের এই কর্মবিরতি চলবে। এই ছিল আমার কাছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী মুর্তুজা রয়েছেন রাজশাহীতে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। মুর্তুজা, জানাবেন রাজশাহীর খবর আমাদেরকে। সারা দেশের মতো রাজশাহীতেও রেল চলাচল বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে রয়েছি। এখানে সকালবেলা আমরা দেখেছি যে বেশ কিছু যাত্রী উত্তেজিত অবস্থায় রাজশাহী রেল স্টেশনের দুইটি কক্ষে হামলা করে এবং স্টেশনের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে। ফলে এর পাশাপাশি কিন্তু দুইজন স্টাফকে মারধর করা হয়, তারা আহত হয়। আর আমরা স্টেশন কর্তব্যরত স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সকল ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে কাউন্টারগুলো থেকে এবং তারা বলছেন নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু রেল স্টেশনে মোতায়েন করা ছিল। আর আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা টিকিট কেটেও যাত্রাপথে তারা যেতে না পারে, তারা প্রচণ্ড ভোগান্তিতে ভুগছেন। সকালবেলা বাড়ি থেকে বের হয়ে এসে তারা জানতে পারেন যে রেল চলাচল করবে না, ফলে তারা তীব্র ভোগান্তিতে পড়েছেন। তারা দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তাদের প্রত্যাশা দ্রুত এই সমস্যার সমাধান হবে। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রেলওয়ে স্টাফদের কর্মবিরতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে নয়ন বরাজয়, রাজশাহী থেকে মতিউর মুর্তজা, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আব্দুল সালাম বাবু এবং ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শ্রমিক নেতার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। সকাল থেকে বিভিন্ন ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেন শ্রমিকরা। 16 জেলায় সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। কুষ্টিয়ার 33 পেট্রোল পাম্পেও দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রেল সেক্টরের সাথে একটা অরাজকতা তৈরি করার জন্য, যাতে দেশের ক্ষতি হয় এরকম একটা ঘটনা ঘটানোর জন্য এই যৌথ বাহিনী আসছে। তাকে যদি যাবেন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের কেউ গাড়ি চালাবে না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দুপুর 2টোর মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। টানা 10 দিন অবস্থান কর্মসূচি পালন করা চারুকলা অনুষদের সামনে এই আলটিমেটাম দেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন বাস্তবায়ন কমিটি। বলছে তাদের দেয়া 6 দফা দাবি সহ শিক্ষকদের উপর পুলিশি হামলার জবাবও দিতে হবে সরকারকে। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা তৈরি সহ 6 দফা দাবি জানান তারা। গতকাল স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন তারা। পরে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, পাশাপাশি লাঠিচার্জও করা হয়। সকালে টানা 10 দিন অবস্থান নেয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক।
আমাদের শুধু ডাল ভাতের ব্যবস্থা করার জন্য আমরা এই প্রধান উপদেষ্টার কাছে দাবি নিয়ে এসেছি শুধু এই বেতনের আশায়। এবং আমাদের জাতীয়করণ যতক্ষণ ঘোষণা হবে না ততক্ষণ আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের ৬,০০০ থেকে ৬,৫০০ প্রতিষ্ঠান আছে এখন, এই সকল প্রতিষ্ঠানকে প্রাইমারি মতো জাতীয়করণ করা হোক, এটা আমাদের দাবি। আমরা এর আগে বৈষম্য ছিলাম, এখন বাংলাদেশে যেহেতু বৈষম্য নাই, আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুহাইমিনুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। মুহাইমিন, ইবতেদায়ী শিক্ষকদের আজকের কি কর্মসূচি রয়েছে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, সব মিলে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঠিক সামনে। এখানে কিন্তু প্রায় 10 দিন যাবত তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। মূলত 3 দিন আগে তারা শাহবাগের এখানে চলে আসে, তার আগে কিন্তু 7 দিন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এবং আজকে কিন্তু গতকালকে দেওয়া 24 ঘন্টা আলটিমেটামে প্রায় শেষ দিকে সময় চলে এসেছে, অর্থাৎ ঠিক 2টো বাজে কিন্তু এই যে আলটিমেটাম তারা দিয়েছিলেন, অর্থাৎ তাদের যে 6 দফা দাবি পূরণের আলটিমেটাম, তা কিন্তু শেষ হতে চলেছে। এবং তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আগামী দুইটার মধ্যে যদি তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, তারা কিন্তু গোটা দেশে কঠোর কর্মসূচি দেবে। এবং তারা এটিও জানিয়েছেন যে গতকালকে যখন তারা প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যাত্রা শুরু করেছিলেন, তখন তাদের উপর যে পুলিশের হামলা, সেই পুলিশি হামলা কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে সুষ্ঠু তদন্ত করতে হবে এবং তদন্ত সাপেক্ষে মূলত জানাতে হবে যে কারা কারা সাথে জড়িত ছিলেন। এছাড়াও কিন্তু বড় একটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু যারা এখানে এসছেন তারা বলেছেন যে তাদের মধ্যে সকাল থেকে বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং টানা অবস্থান কর্মসূচির কারণে কিন্তু তারাই অসুস্থ হয়ে পড়েছে এবং জানিয়েছেন যে আর কিছুক্ষণ, অর্থাৎ 2টোর মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তারা কিন্তু কঠোর কর্মসূচি দেবেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে একটি কিন্তু ছিল যে তাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। এছাড়া যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 ছিল তা প্রত্যাহার করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে বোর্ড কর্তৃক কোড নম্বর দিতে হবে। একই সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা তৈরি করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো কিন্তু অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা থাকতে হবে এবং সেই সাথে প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদন দিতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু মোটামুটি তারা 10 দিন যাবত এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার চারদিকে কিন্তু তারা জড়ো হয়েছে। তো এই যে শাহবাগ এবং শাহবাগ এই চারুকলা অনুষদের সামনে 10 দিন কর্মসূচি পালন করেছে। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ। এদিকে পরবর্তী কর্মসূচি নিয়ে ছাত্র সংগঠনের সাথে বৈঠকে বসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। আপনারা জানেন যে 7 কলেজ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে না থাকার যে দীর্ঘদিন যাবৎ দাবি নিয়ে আসছিল, সেটি কিন্তু গতকাল বাস্তবায়ন হয়েছে বা সেই ঘোষণাটি দিয়েছে। পরবর্তীতে এই দাবিটি আদায় করতে গিয়ে তারা বেশ কিছু কর্মসূচি পালন করেছে। আপনারা জানেন সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা এই 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষটি হয়, সেটি কেন্দ্র করে কিন্তু এই দাবি পূরণ হলেও আরও নতুন কিছু দিক সামনে চলে এসেছে। বিশেষ করে সেই হামলার ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব যে আহত হয়েছেন, পাশাপাশি ইডেন কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন, পাশাপাশি আরও বেশ কিছু শিক্ষার্থীর উপর যে পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, এই বিষয়গুলো সব কিছু নিয়ে কিন্তু আজকে বেশ কিছু কর্মসূচি ছিল 7 কলেজের শিক্ষার্থীদের। যেমন সেই 2 ভিসি পদত্যাগ সহ ক্ষমা চাওয়ার বিষয়টিও রয়েছে, দাবি রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই হামলার বিষয়টি নিয়েও ক্ষমা চাওয়ার বিষয়টি বলা হয়েছে। পাশাপাশি ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তারা অভিযোগ করেছিলেন, সেই মন্তব্যের জন্য তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি বা আইনের আওতায় আনার বিষয়টির কথা বলছেন। এবং পাশাপাশি নিউ মার্কেট থানার সহকারী কমিশনার তার পদত্যাগ, পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগ নিয়ে এই যে বেশ কিছু দাবি ছিল, দাবি 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সেটি নিয়ে কিন্তু আজ এখানে বৈঠকে বসেছেন ঢাকা কলেজের, অর্থাৎ এই 7 কলেজের এই যে আন্দোলনটি, সেটি যে সমন্বয়কের ভূমিকা পালন করছে আব্দুর রহমান তিনি সহ এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের নিয়ে বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে একটি সংবাদ সম্মেলন হবে, তারপরে জানতে পারবো যে তাদের পরবর্তী কর্মসূচিটি কি হবে। এই ছিল আমার কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ। মাসুদ, আপনাকে ধন্যবাদ।
সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। টঙ্গীর তুরাগ তীরে এগিয়ে চলেছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। ময়দান প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ময়দানের উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। শুক্রবার শুরু হয়ে 2 ফেব্রুয়ারি রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 7,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে আবারও বাজারে টাকার প্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক। যদিও বারবার নীতি সুদহার বাড়ালেও এখনও চড়া মূল্যস্ফীতি। অপরদিকে উচ্চ সুদহারে বেসরকারি খাতে কমেছে ঋণের প্রবৃদ্ধিও। তাই নীতি সুদহার না বাড়িয়ে সমন্বিত উদ্যোগে বাজার স্থিতিশীল রাখার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। শীতে বেশিরভাগ সবজির দাম কমলেও এখনো অস্থির চাল, ডাল, চিনি সহ প্রায় সব ধরনের পণ্যের বাজার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বারবার নীতি সুদহার বাড়ালেও নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনমুখী শিল্প ও বিনিয়োগে। হিসাব বলছে গেল ডিসেম্বর শেষে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.89%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয় 9.80%। যদিও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা, উল্টো তা নেমেছে 8%-এর নিচে, যা গেল 3 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন বাস্তবতার মধ্যে জানুয়ারি থেকে জুন মাসের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক, যেখানে থাকছে না বড় কোনো পরিবর্তন। কোন ইন্ডিকেটরে আমরা বিনিয়োগকারীরা আস্থা পাবো আপনি বলেন? একটা হলো যখনই আপনার পলিসি রেট বেড়ে যাবে, ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, স্বাভাবিকভাবে কিন্তু ইনভেস্টররা নতুন করে বিনিয়োগকারীরা ইনভেস্ট করবেন না। ব্যাংকাররাও কিন্তু চিন্তা করে যে আমি কি এখন এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করবো, আমি কি এই মুহূর্তে ক্রেডিট দেবো টু মাই কাস্টমার? কারণ দিলে যদি কাস্টমার ফেরত দিতে না পারে, আবার কাস্টমার চিন্তা করে আমি নিয়ে ইনভেস্টমেন্ট কেন করবো, আমার এখন এক্সিস্টিং ফ্যাক্টরি চালাতে পারছি না, প্লাস আমি আই ডোন্ট ফিল প্রোটেক্টেড, আই ডোন্ট ফিল সিকিউর। নীতি সুদহার বাড়ানোর পক্ষে না থাকলেও বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিকল্প নেই সংকোচনমূলক মুদ্রানীতির। যদিও ডলারের দাম আরও বাজারমুখী করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বিনিয়োগের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, কারণ কিনা কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ বরোইং যেহেতু বেড়ে যাবে, সেটা আর কি উৎপাদনের খরচ বাড়িয়ে দিবে। কিন্তু এত মূল্যস্ফীতির হার লাগামহীনভাবে চলেছে যে এটার জন্য আসলে সংকোচনমূলক মুদ্রানীতির বাইরে কোনো আসলে পদক্ষেপ নাই। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন মুদ্রানীতিতে বাড়তি নজর থাকবে খেলাপি ঋণ আদায়ে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আসছে ভাষার মাস, শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। হাতে আছে মাত্র কদিন, তাই স্টল আর প্যাভিলিয়ন নির্মাণ ঘিরে ব্যস্ত সবাই। নানা কারুকাজে সাজানো হচ্ছে মেলা প্রাঙ্গণ। এবার স্টলের নির্মাণ শৈলী থেকে শুরু করে মেলা জুড়েই থাকবে জুলাই বিপ্লবের আবহ। প্রত্যাশা, নতুন বছরে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। সুকন্যা আমিরের প্রতিবেদন। বাতাসে ভাসছে নতুন বইয়ের সুবাস। রঙিন মলাটে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে গল্প, কবিতা, উপন্যাস। যাকে স্বাগত জানাতেই বাংলা একাডেমির চিরচেনা আয়োজন অমর একুশে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে পাঠক, লেখক আর প্রকাশকের প্রত্যাশা দিয়েই শুরু হবে বইমেলা 2025-এর আসর। বাকি নেই খুব বেশি দিন, তাই তো সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে কেবলই ব্যস্ততা। চলছে নানা রকম নির্মাণযোগ্য। বরাবরের মতোই প্রথিত যশাদের পাশাপাশি তরুণ লেখকদের প্রাধান্য থাকবে এবারের বইমেলায়।
সব মিলিয়ে প্রাণের মেলা শুরুর অপেক্ষায় পাঠক, লেখক আর প্রকাশক। সারা বছর যে রিসার্চফুল কাজগুলো করি অথবা গবেষণাধর্মী যে কাজগুলো করি কিংবা যে প্রিপারেশনই নাই, বইমেলাকে কেন্দ্র করে কিন্তু আলাদা একটা আয়োজন থাকে। আমরা বিভিন্ন রকম মতের মানুষ, কিন্তু বইকে ঘিরে আমরা সবাই যেন একটা মত আমাদের তৈরি হয় যে আমরা সবাই বইপ্রেমী মানুষ। কেবল লেখক, পাঠক, প্রকাশকদেরই নয়, বইমেলার সাথে হৃদ্যতা জমে নির্মাণ শ্রমিকদেরও। গুণী জ্ঞানী লোক এখানে আয়োজন করছে, মেলার আয়োজন করছে, তাদের স্টল আছে, হ্যাঁ, তাদের কাজ করে দিতে পারে, আমি নিজেকে ধন্য মনে করি। যখন কেউ বলে স্টল সুন্দর হয়েছে তখন আমাদের ভালো লাগে। 15 বছর ধরে কাজ করি, বই মেলায় ভালো বই লেখক দেখি, পাঠক দেখি, এই জন্যই আমাদের খুব ভালো লাগে। এবারের মেলায় সাজসজ্জায় থাকবে গণ অভ্যুত্থানের ছাপ। এছাড়াও শিশু কর্নার, নতুন বই উন্মোচন মঞ্চ, লেখক বলছি মঞ্চ, লিটল ম্যাগাজিন সহ থাকবে অন্যান্য আয়োজন। বইমেলার ছত্রে ছত্রে এবার গণ অভ্যুত্থানের চেতনাটি বলবৎ থাকবে। 3টি কালার আমরা চুজ করেছি, লাল, কালো এবং সাদা। লাল হচ্ছে বিপ্লবের প্রতীক, কালো হচ্ছে শোকের প্রতীক এবং সাদা হচ্ছে শান্তির প্রতীক। যথাসময়ে শেষ হবে মেলা প্রস্তুতির কাজ। সুসজ্জিত মেলা প্রাঙ্গণে থাকবে মত ও তথ্য প্রকাশের স্বাধীনতা, এমনটাই প্রত্যাশা অমর 21 গ্রন্থমেলা কমিটির। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনে ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময় 19 জুলাই ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে চঞ্চল চন্দ্র সরকার। তবে এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। এর আগে গত 26 জানুয়ারি রাত 9:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে। এদিন পুলিশের এডিসি এম মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে যান ব্রাজিল রাষ্ট্রদূত। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা উবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। শ্রমশক্তি, পণ্য, কৃষি, ডিজিটাল খাত সহ নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলাম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হন সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবশেষে নিরাপদে দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় পাড়ি জমালো 3 লক্ষাধিক মানুষ। তবে বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাচ্ছে না তারা। এরই মধ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই জানিয়েছে রয়টার্স।
আর আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিতে বড় ধরনের মহড়া চালিয়েছে ইরান। দীর্ঘ সময় রক্তপাতের পর মিলেছে সাময়িক শান্তি। গাজার উত্তরাঞ্চলের দিকে ছুটে চলছেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে প্রায় 3 লক্ষাধিক মানুষ উত্তর গাজায় ফিরেছে। গাজা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ তথ্য। তবে দীর্ঘ সময় পর বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাচ্ছে না বাসিন্দারা। ভবিষ্যৎ নিয়েও সন্দিহান সিংহভাগ গাজাবাসী। তবুও নিজ ভূখণ্ডে পা রাখতে পেরেই অনেকে ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। এটা এক অবর্ণনীয় অনুভূতি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যেতে পারছি। গত 10 মাসেরও বেশি সময় ধরে নানা ধরনের কষ্ট সহ্য করেছি। গাজার প্রতিটি জায়গা গল্প ধারণ করেছে আমাদের, আর প্রতিটি গল্পই দুঃখ ও যন্ত্রণায় ভরা। এরই মধ্যে সোমবার 3টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পরিকল্পনা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে নিজেদের শতাধিক হেলিকপ্টার, সাজোয়া যান ও ড্রোন নিয়ে রোববার বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে আবার স্বাগত। এবার জানাবো খেলা সংবাদ। ফেডারেশন কাপের পরবর্তী রাউন্ডে ওঠার লড়াইয়ে আজ ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:45টায়। দুর্বল ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করাটা সহজই হওয়ার কথা বর্তমান চ্যাম্পিয়নদের। গেল লিগ ম্যাচেই পুরান ঢাকার ক্লাবটিকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা। এবার টেবিলের শীর্ষে থাকা ফোর্টিসকে টপকে যাওয়ার মিশনে নামবে ভ্যালেরিওতি তার শিষ্যরা। নতুন বছরে দলের সবাই ফিরতে শুরু করেছে পুরনো ছন্দে। দিনের অন্য ম্যাচে একই সময়ে পুলিশ এফসির বিপক্ষে লড়বে রহমতগঞ্জ। পরের রাউন্ড খেলতে হলে পুলিশের বিপক্ষে 1 পয়েন্টই যথেষ্ট রহমতগঞ্জের। তবে পুলিশ এফসিকে কোয়ালিফাই করতে হলে জিততে হবে বিশাল ব্যবধানে। ওয়ানডে সিরিজ হারের পর 3 ম্যাচের টি-20 সিরিজের শুরুতেও পিছিয়ে পড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের কাছে 8 উইকেটে হারল টাইগ্রেসরা। সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দিলারা 12 রানে ফিরলেও বাকিরা সচল রেখেছেন রানের চাকা। অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত 53 রানে ভর করে 144 রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক হেইলি ম্যাথিউস ও ডিয়ান্ড্রা ডটিনের ঝড়ো ব্যাটিংয়ে 2 উইকেট হারিয়ে 19 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। 22 বলে 7 ছক্কায় 51 রান করে ম্যাচ সেরা হয়েছেন ডটিন। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এছাড়া আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।